হুম। আমরা বিগত ক্লাসে যে ক্লাসটা করছি সেখানে আমরা বুঝাইতে চেষ্টা করছি কি আমাদের বিল্ডিংটা কংক্রিট মেটেরিয়াল দ্বারা তৈরি হবে। কংক্রিট মেটেরিয়াল কি জিনিস? কংক্রিট মেটেরিয়াল হচ্ছে আমরা যে বিল্ডিংটা ডিজাইন করতেছি ওই ডিজাইনের কংক্রিটের ক্যাপাসিটিটা কত, মানে কংক্রিটের গ্রেডিং। কংক্রিটের কি গ্রেডিং? কংক্রিটের গ্রেডিংটা কি? কংক্রিটের পাওয়ারটা কি? হুম। কংক্রিটের পাওয়ার কি জিনিস? কংক্রিটের পাওয়ার হচ্ছে বিল্ডিং বিল্ডিং এর মধ্যে আপনি যে দুইটা মেটেরিয়াল, দুইটা প্রপার্টি বিল্ডিংটাকে ধরে রাখবে। একটা হচ্ছে রেনফোর্সমেন্ট, একটা হচ্ছে কংক্রিট। তো কংক্রিট কাদের সমন্বয়ে গঠিত? সিমেন্ট, বালি। ঠিক আছে, সিমেন্ট বালি দিয়ে যেহেতু গঠিত, তাহলে ওই সিমেন্ট কম্পোজিশনটা আমার কতটুক প্রেসার নিতে পারে, যেহেতু কংক্রিট প্রেসার নেয়। ঠিক আছে, কংক্রিট কি নেয়? প্রেসার নেয়। প্রেসার। কংক্রিট চাপ নেয়। হুম। কংক্রিট চাপ নেয়, সো চাপ কত ইঞ্চিতে কত ফিটে সে কতটুক লোড নেয়, সে বিষয়টাই হচ্ছে কংক্রিটের গ্রেডিং, যেটা আমরা এফসি দ্বারা চিনতে পারি। বুঝছেন? ফেসবুকে ইদানিং ইঞ্জিনিয়ারদের ডিগ্রি, ইঞ্জিনিয়ারদের কাজকর্ম নিয়ে কিছু লোক মানে খুব হাল পারাইতেছে। সবটিরে কিন্তু চিনি আমি, এমনকি আজকাল থেকে চিনি না, কিন্তু বহুকাল আগে থেকে চিনি। বলে এটা কেমনে চিনেন? কারণ আমি যখন ছাত্র তখন থেকে কিন্তু আমি এই ডিজাইন ফিজাইনের পিছে লাগছি। তখন পিছে লাগতে গিয়ে অনেকে আবার আমার পিছে লাগছে। আগে তখন লাগে নাই, এখন লাগছে। তখন এতটা বুঝতে পারে না। এখন আসেন, আমি আপনাদেরকে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের এই পিডিএফটা দিয়েছিলাম। আপনারা এটা আমি শিওর আপনারা এটা খুলেও দেখেননি। হুম। দেখছেন? খুলেও দেখেননি। তাহলে দেখছি ভাই এখানে দেখছে ভাই, দেখছে। দেখছেন, এখানে একটা ডিজাইন ফ্লো সেট আছে। এই ফ্লো সেটটা অনুসারে কিন্তু বারবার ট্রায়াল অ্যান্ড এরর হবে। এই ফ্লো সেটটা অনুসারে আমরা কি করব? ট্রায়াল অ্যান্ড এরর করব। একটা জিনিস করছি, গত ক্লাসে আমরা যেটা নিয়ে বেশি আলোচনা করছি এটা হচ্ছে এই যে মেটেরিয়াল প্রপার্টি, আছে কি না? মেটেরিয়াল প্রপার্টি, মেটেরিয়াল প্রপার্টিটা এটা হচ্ছে কোথায় দেখায়? আমরা ডিফাইন মেটেরিয়াল প্রপার্টি, এই যে দেখেন, ডিফাইন মেটেরিয়াল প্রপার্টি, এই যে মেটেরিয়াল প্রপার্টি আছে কি না? আছে। আমি কিন্তু আমার মন গড়া কিছু বলি না। আমি আমার মন গড়া কিছু বলার মতো ইখতিয়ার নাই, আমরা কিন্তু পড়াশোনা করেই বলি। ঠিক আছে? তাহলে ডিজাইন মেটেরিয়াল প্রপার্টির মধ্যে ক্লাসের মাঝখানে কোনো মেসেজ ফেসেজ আমার পড়ার সময় নেই। ক্লাস শেষ হইলে এই ক্লাসের পরে প্রয়োজনে রিভিউ ক্লাস নেব, বইয়ে বইয়ে প্রশ্নের উত্তর দেব। ক্লাসের মাঝখানে প্রশ্নের উত্তর দিতে গেলে রানিং ক্লাস ব্যাহত হয়। এবারে 50টার ক্লাস নিলে ওইটা শেষ হইব না, আমার আর খাইয়া দেওয়ার কাম নাই না। এই আমি আগেই বলেছিলাম যে এই ক্লাস শেষ হইলে আপনাদের যত ধরনের প্রশ্নের উত্তর আছে দিব, কিন্তু ক্লাসের মাঝখানে প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কনসেন্ট্রেশন ব্রেক করে, আমার যেটা আসে এটা আবার হারায় যায়। নাকি খারাপ কইলাম? হ্যাঁ, খারাপ বলেন, আপনি কন্টিনিউ করেন। আমরা সবাই আমাদেরকে লাস্টে হ্যাঁ। কয়েক মিনিট সময় দিবেন। এমনি সময় কম, 40 মিনিট এমনি চলে যায়। জি। আমি শেষ করি, পরে আপনারা প্র্যাকটিস আসসালামু করবেন। আলাইকুম স্যার। প্র্যাকটিস করে তারপর আমাকে উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। এখন মেটেরিয়াল প্রপার্টির ভিতরে মেটেরিয়াল নেম লিখছি, কি নেম? স্টোন। মেটেরিয়াল টাইপ লিখছি কংক্রিট। সবকিছু আমরা মেটেরিয়াল প্রপার্টি দিছি, যেটা ডিজাইন ফ্লো সেটের মধ্যে আছে কিনা, মানে ডিজাইন করার মধ্যে আছে কিনা। ডিজাইন যারা করে তারা এই ফ্লো চার্টটাই বারবার রিসার্চ করে। যেমন মেটেরিয়াল প্রপার্টি শেষ, আজকে আমরা জিওমেট্রি বানাবো। জিওমেট্রি মানে কি? জিওমেট্রিক শেপ, একটা বিল্ডিংকে একটা রূপ দান করা। ওকে? একটা বিল্ডিংকে যখন আমি রূপ দান করব, সেহেতু আপনি এটা জিওমেট্রিক শেপ তৈরি করতে হবে।
কারণ জিওমেট্রিক শেপ কাদেরকে দিয়ে তৈরি হইব? আমাদের আরসিসি বিল্ডিংটা কি দ্বারা তৈরি? আমাদের আরসিসি বিল্ডিংটা বিম কলাম স্ল্যাব দ্বারা তৈরি। হ্যাঁ, আরসিসি বিম কলাম স্ল্যাব দ্বারা তৈরি। তো এটার ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ইটেপসে ইনপুট দিব। ইটেপসে ইনপুট দিব। তারপর ইটেপসে ইনপুট দিব, তাহলে আমরা জিওমেট্রিক মেটেরিয়াল গুলো বানাইতে হইব। তাহলে জিওমেট্রিক মেটেরিয়াল গুলো হচ্ছে বিম কলাম স্ল্যাব। তো আমরা যে প্রপার্টিটা বানাইছি, এই প্রপার্টির মেটেরিয়াল প্রপার্টিটা যে বানাইছি, মেটেরিয়াল প্রপার্টি দুইটা জিনিস বানাইছি, একটা হচ্ছে ব্রিক্স, একটা হচ্ছে স্টোন। তাহলে এই দুইটা জিনিসকে আমরা আজকে ব্যবহার করব আমার জিওমেট্রিক শেপ তৈরি করার জন্য। তো আমার জিওমেট্রিক শেপ হচ্ছে বিম কলাম স্ল্যাব, এগুলো আমি রেডি করব সেকশন প্রপার্টিতে গিয়ে। সেকশন প্রপার্টিতে গিয়ে ফ্রেম সেকশন, ফ্রেম সেকশন, ফ্রেম সেকশনের জন্য ফ্রেম সেকশনের জন্য আমার এখানে অনেকগুলো সেকশন দেওয়া আছে। আপনারা যদি ইটেপস এর ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন, ইটেপস সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছিল, রেডি করা হয়েছিল স্টিল স্ট্রাকচারের জন্য। যার কারণে মেজর মেজর স্টিল স্ট্রাকচারের জন্য এই টেপসটাকে রেডি করা হয়েছিল। কিন্তু পালাক্রমে দেখা গেল এই টেপস যেভাবে স্টিল স্ট্রাকচার ডিজাইন করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে স্টিল স্ট্রাকচার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ইকোনমিক হয় না। মানে স্টিল ফিল্ডে ইটেপসের ব্যবহার বাংলাদেশে কম এই জন্য, কারণ স্টিল আপনাকে 100% তার থিওরিক্যাল ইস্যু মেনে ডিজাইন করে দিবে। সেই ক্ষেত্রে আমাদের দেশের স্টিল স্ট্রাকচারের কনস্ট্রাকশন যারা করে, কনস্ট্রাকশন কোম্পানি যারা করে, তারা বাংলাদেশি স্টিল স্ট্রাকচার করে পোষাইতে পারে না। যার কারণে তারা স্টেট প্রো ব্যবহার করে। স্টেট প্রো একটা সফটওয়্যার আছে যেটা স্টিল স্ট্রাকচারের ফিল্ডে ভেরি জনপ্রিয়। কারণ ওইখানে আবার স্টেট প্রো হচ্ছে একটা ক্যালকুলেটরের মতো, ম্যানুয়াল ক্যালকুলেশনের মতো। সেখানে সে ডিজাইন করে দেয়, মানে আপনি যেমনি চাইবেন এমনি ডিজাইন করে দিবেন। তো আমরা অ্যাড নিউ প্রপার্টিতে গেলাম, অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে আমরা চাপ দিলাম কংক্রিট। হ্যাঁ, কংক্রিটে চাপ দেওয়ার পরে লোডিং হচ্ছে, আসতেছে না। জুমে ঢোকার পরে মনে হয় একটু ইয়া করে, ল্যাগ করে। হ্যাঁ, এখন আসলো। আসার পরে সে আমাকে একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে কি, প্রপার্টি নেম। তুমি কি প্রপার্টি বানাইতে চাচ্ছ? তো আমি এরপর মেটেরিয়ালস, ওই যে যেটা মেটেরিয়াল প্রপার্টি বানায় আনছি, রেডি করে আসছি, এটা এখানে আছে। আবার এটার মধ্যে সাইজ টাইজ সব, এই কলামটাকে আমরা যখন ইটেপসে ক্লাস করব, ইটেপসে যখন আমরা কাজ করব, তখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ইটেপসকে আমি আমার মন মতো র্যান্ডমলি কলাম সাইজ দিয়ে দিব, বিম সাইজ দিয়ে দিব। সে আমাকে এটা ডিজাইন করে দিবে, চেক করে দিবে। ঠিক আছে। আজকে আমাদের লোকাল গ্রুপে একটা ব্যক্তি মেসেজ দিয়েছে, সে ইটেপস এর সব পারে, কিন্তু ইটেপস যে একুরেট ভ্যালু দেয় সেটা সে বুঝে না। তো এখন এটা কিন্তু সকল বিগিনারদের একটা মনের ভীতি, হয় যে আসলে ইটেপস তো দেখে দেখে করাই যায়, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট দিচ্ছে কিনা, সেটা হচ্ছে ব্যাপার। তো এটা আমার মনেও আসতো, কিন্তু আমি যখন আমার বসের সাথে চাকরি পেয়ে গেলাম, কাজ শুরু করে দিলাম, তখন আমি দেখছি যে আমার বসে ইটেপসে যা দেয় তাই নেই, স্টেট প্রোতে যা দেয় তাই নেই। আমার আমার কিন্তু ইটেপসের প্রথম কেরিয়ার ছিল না, স্টেট প্রোতে ছিল। স্টেট প্রোতে অনেক কাজ করা হয়েছে, 250-300 বিল্ডিং এর কাজ করা হয়েছে, হাই রেজ বিল্ডিং। তো তখন আমি আবার ইটেপস এর উপরে প্র্যাকটিস করলাম, স্টেট প্রোর ভ্যালুর সাথে ইটেপস এর ভ্যালু মিলাইতাম। দেখলাম যে লোড ক্যালকুলেশন ওকে কাছাকাছি, কিন্তু স্টেট প্রো খুবই ওভার ডিজাইন করে আর সিসির ক্ষেত্রে। তখন আমি আবার স্যার কইলাম, স্যার আমরা যে 4 তলায় 20 মিলি রড দিচ্ছি, সাইডে যায় দেখি এগুলা 12 12 কলামে আটানো যায় না। তখন স্যার আমার দিকে একটু একবার এভাবে মুখ তুলে তাকাইয়া বললো, তাই নাকি? তাহলে তুমি কি বলতে চাও, 20 মিলি দিব না, 16 মিলি দিব? এবার কলাম ভেঙে যাক, পড়ে যাক, তাই তো? আমি বলছি, স্যার না স্যার, ওইটা বলি নাই। মানে এই সেম জিনিসটা যখন ইটেপস চেক করি, তখন দেখি যে 16 মিলি দিয়েও কিন্তু, তখন কয় দেখাও আমাকে, দেখাও। হ্যাঁ,
ঠিক আছে। তখন আমি আমার বসে এরকম দেখালাম, তখন তিনি আমারটা তেমনটা গুরুত্ব দিতেন না, কিন্তু হাই রেজ বিল্ডিং যখন আমরা করতাম 15 তলা 16, তখন আমরা স্টেট ফ্লো আর ইটেপস এর মধ্যে ভ্যালু কম্পেয়ার করতাম। তখন তিনি হাসতো, বলতো কি তোমারটা তো মিলে গেল, বাহ। তখন এই ধরনের কথা বলে তিনি আমাকে উৎসাহ দিতেন। তখন তো আমি ছিলাম বাচ্চা, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন। এখন আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিম কলাম স্ল্যাবের সকল প্রপার্টি গুলা র্যান্ডমলি রেডি করব। মানে আমরা এই বিল্ডিং এর কলাম সাইজ, বিম সাইজ এগুলা, স্ল্যাবের সাইজ এগুলা র্যান্ডমলি রেডি করব। সেই ক্ষেত্রে আমি প্রথম দিলাম C1। C1 এর সাইজ আমি ধরি, যেহেতু আমাদের এটা 7 তলা বিল্ডিং, সেই ক্ষেত্রে আমি C1 এর সাইজ ধরতে পারি 12। C1 এর সাইজ আমি কত ধরবো, একজন বলেন কত ধরতে পারি অ্যাকচুয়ালি? 12-15। 12 15, বাহ। ধরলাম 12 15। 12 15 দিয়ে আমরা শুরু করি, তাই তো? বারো জি। পনেরো ধরলাম। মেটেরিয়াল প্রপার্টিটা দিলাম, আমি বললাম যেহেতু টোটাল বিল্ডিং এর লোড নিবে, তাই আমি দিলাম 2,500। ঠিক আছে, 2,500। পর আমি সেম কলামের সাইজটা এখানে দিয়ে দিব 15, এরপর 12 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সাইজটা মেনশন করতেছে, এবং কি রডও কিছু দেখা যাচ্ছে। আমরা এটা ডিজাইন করতেছি কি কলাম, তো কলামের জায়গায় থাকবে সাইজটা হচ্ছে রেক্টেঙ্গেল। তারপর এখানে আমরা লঙ্গিটিউডিনাল বার দিব 5 সুতা, 6 সুতা। রিং দিব 3 নাম্বার 10 মিলির। এরপর একটা বিষয় খেয়াল করেন, লঙ্গিটিউডিনাল বার 3 ডিরেকশন ফেজ, লঙ্গিটিউডিনাল বার 2 ডিরেকশন ফেজ। 3 ডিরেকশন ফেজ হচ্ছে এটা, আর 2 ডিরেকশন ফেজ হচ্ছে এটা। হুম। তো 3 ডিরেকশন ফেজে 3টা রড আছে, ওকে। আর 2 ডিরেকশন ফেজে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন 15তে 5টা 20 মিলি হইব নি, হইতো না তো। তাই আমরা দিলাম 4, বা 3টা 3টেও দেওয়া যায়, তবে 4টা দিলে সমস্যা নাই। ওকে, দিলাম। দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, চেক করব নাকি ডিজাইন করব। আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে রেনফোর্সমেন্ট টু বি চেক। কেউ যদি কলামের হ্যান্ড ক্যালকুলেশন করে থাকেন, ওইখানেও কিন্তু আমরা চেকই করি। তাহলে কিভাবে চেক করি, ওইখানে স্টিল রেশিও বের করি, কত পার্সেন্ট স্টিল দেওয়া যায়, কত পার্সেন্ট এরিয়া অফ স্টিল আমরা বের করি। এবং এটা কার সাপেক্ষে বের করি, একটা কলামের লোড ক্যালকুলেশন করার পরে। ওই আমি 2টা পেজ দিছি না কলামের লোড ক্যালকুলেশন করার, ওই 2টা পেজের মধ্যে দেখবেন আমি লোড বের করছি। লোড বের করে এটার ফ্যাক্টরে নিয়ে গেছি, আনফ্যাক্টর লোড বের করছি, কিন্তু আনফ্যাক্টরের পরে তার ফ্যাক্টরে নিয়ে গেছি। ফ্যাক্টর লোডটা দিয়ে যে লোডটা বের হয়েছে 200, কত জানি 25, 225কে আমি 2টা ভাগ করব। এক ভাগ দিয়ে কলামের সাইজ বের করব, এক ভাগ দিয়ে আমি রড বের করব। তো একটা থিওরি জেনে রাখেন, একটা কলামের একটা সাইজ আর রড কি পরিমাণ লোড নেয়। একটা কলাম টোটাল বিল্ডিং এর 60% লোড ক্যারি করে, আর রড 40% লোড ক্যারি করে। তাই কলাম আর বিমের মধ্যে 60-40 রিলেশন রাখা ভালো। এর জন্য বিল্ডিং কোড বলে দিছে আপনার এই কলামে আপনি 4%-এর বেশি রড দিতে পারবেন না। কারণ 4%-এর বেশি দেওয়া কি উচিত না কি উচিত, আমাদের এসিআই কোডে কিন্তু বলা আছে 6%। হ্যাঁ, 6% রড আপনি দিতে পারবেন, বাইরের রাষ্ট্রে 6%ও ইউজ হয়। তবে বাইরের রাষ্ট্রের কনস্ট্রাকশন পলিসি আমাদের দেশের অর্থনৈতিক পলিসি একরকম নয়। আমরা রড বেশি দিলে বিল্ডিং মালিক ডিজাইন করতে পারবে না, যদি সঠিক কোড মেনটেন করি কাজ করতে পারবে না, ফকির হয়ে যাবে। আবার আমাদের দেশের হাই স্ট্রেংথ কংক্রিটও আমরা বানাইতে পারি না, ঠিক। যার কারণে আমাদের ব্যালেন্স করতে হয়, ঠিক আছে।
ব্যালেন্স করতে হয় কিন্তু থিওরি কিন্তু, আমরা কিন্তু থিওরির বাইরেও যাই না। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, অসুবিধা নেই। এখানে রডগুলো চলে আসলো, কলামের ভাই, সাইজটা হয়ে। ম্যাটেরিয়াল প্রপার্টিটা নিয়ে আবার একটু বলেন তো। মেটেরিয়াল প্রপার্টি নিয়ে বিগত ক্লাসে অনেকগুলা কথা বলছি, ওইটা ভিডিওটা আপলোড করার পরে দেখেন। মেটেরিয়াল প্রপার্টি নিয়ে, ঠিক আছে? মেটেরিয়াল প্রপার্টিটা নিয়ে আগে নিজেরাই স্টাডি করবেন, এরপর আমি বলবো। বারো, 15। এখন আমি একটা বিম কলাম বানাইলাম, 12, 15। এখন সেম ভাবে আমরা কলাম আরো কয়েকটা বানাবো। মেটেরিয়াল প্রপার্টি নিয়ে কেউ একজন বলেন, আমি শুনি। কলামটা যেভাবে বানাইছি সেম ভাবে ওইটাও বানাবো। ওকে, বলেন সোহেল ভাই, বলেন মেটেরিয়াল প্রপার্টি কি জিনিস? মেটেরিয়াল কি জিনিস? মেটেরিয়াল কি কাজে লাগে? মেটেরিয়ালস আমাদের পুরা বিল্ডিংটার যে লোড নিবে তার মেটেরিয়ালস, সেটাকে আর কি মেটেরিয়ালস দিয়ে আমরা যে লোডটা কি ট্রান্সফার মেটেরিয়াল? করব। যে আমাদের মেটেরিয়ালসটা হলো সিমেন্ট, স্টোন, রড এগুলা। এর ভিতরে এটা কি জিনিস? এই যে স্টোনের জন্য যে 2500 পিস ধরছি, এটা কি জিনিস? এটা আমাদের 2500 পিএস, এটা হলো আমাদের স্ট্যান্ড, যে আমরা কত রেশিওতে কাস্টিং করব এটা বোঝানোর জন্য। কত শক্তি আসবে, কত কত রেশিওতে শক্তি আছে। কত শক্তি আসবে, সে তার গ্রেডিং, গ্রেড তো 60, এটা গ্রেড 40 অ্যাকচুয়ালি আছে না? হুম, কংক্রিটের বলেন। স্ট্রেংথ। জি, কংক্রিটের স্ট্রেংথ, লোড নেওয়ার ক্ষমতা কত, পার স্কোয়ার ইঞ্চে সে কতটুক প্রেসার নিতে পারবে, এটার একটা গ্রেডিং। ঠিক আছে? কারণ এটা যদি আপনি ইটেপসকে না দেন, সে আপনাকে আউটপুট কি দিবে? সে তো আর বুঝে না যে আপনার দেশ যে খয়রাতি, আপনার দেশে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, এটা তো আর হ্যাঁ জানে না। হ্যাঁ, তো 1971-এর মুক্তিযুদ্ধ ভাইবা বয়ে হয়েছে। আসেন, এরপর C3, আমরা C1, C2 বলে আপনাকে প্রশ্ন করলেন যে এই কলামগুলো আমি কেন বানাচ্ছি। এই কলামগুলো আমি বানাচ্ছি কারণ আমার একটা জিওমেট্রিক শেপ রেডি করতে হবে, যেটা এখানে দেখা যাচ্ছে। আমি যে একটা কলাম লেআউট রেডি করছি, এই বিল্ডিংটাকে হুবহু বাস্তবে যেরকম হবে ওই রকম রেডি করার জন্য আমি এই ফ্রেম প্রপার্টি রেডি করতেছি, মানে বিম, কলাম, স্ল্যাব গুলো রেডি করতেছি। ওকে, এরপর C2 শেষ, এবার এটাকে কপি করে আমি C3 বানাবো, C4 বানাবো, C5 বানাবো। হুম, ভাই, এরপর যদি এখানে হচ্ছে আপনার সার্কুলার কলাম আসে,
তাহলে হুম। আমরা হচ্ছে উইথ আর লেন্থ কত নিব? সার্কুলার কলামের জন্য আলাদা অপশনই আছে, আমি দেখা দিচ্ছি। ওইখানে আপনি ডায়া বসাবেন শুধু, ঠিক আছে? ওকে। যত ডায়া সার্কুলার কলাম তত ডায়া আসেন। আমার না দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথাটা মাথায় আসলে হাসি পায়, মনে মনে আমি খুব হাসি। আপনারা আবার মাইন্ড করেন না, আমি কিন্তু এমনি রাজনীতি রাজনীতি করি কম, বুঝিও কম, মানে হাসি আর কি। কত রঙ্গ দেখতে হচ্ছে, পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, কিন্তু আমি হচ্ছি দর্শক। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওইটা দেখছেন? আহ, 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 এটা দেশটা কোনো অনেক কথা? খারাপ হয়ে গেছে। স্বাধীন হয়েছে, কয় খারাপ হয়েছে? আসেন, এইভাবে মানুষ মানুষকে মারে না, এভাবে দেখি নাই, লগি বৈঠার ভাইয়া, আমলে দেখছি। ঘটনা দ্বিতীয় পার্ট দেখছেন? ঘটনা সিনেমা দ্বিতীয় পার্ট, প্রথম পার্ট এটা না। প্রথম পার্ট আরো খারাপ। হ্যাঁ, প্রথম পার্ট সে মারছে এই দোকান ঢুকা, অন্যজনে মারছিল। পরে এটা প্রতিশোধ হয়েছে, তাই? প্রতিশোধ এটা। ও। ভানগাড়ি দোকানে, পুরান ঢাকার মিটপুর এলাকার ভানগাড়ি দোকানে যে মারা গেছে সে ও। হাজি সেলিমের একটা হুম। ক্যাডার ছিল। হাজি সেলিমের ক্যাডার ছিল সেটা, যে মারা গেছে। ও, সে মাইরা ধরে আইছে, এখন মাইর খাইছে। মানে আগে আগে সে এই কাম করছে, হ্যাঁ, হেরা হ্যাঁ। তো এই যুব দল আগে না ওই ছাত্র দলের কথা না কয়। এরা এরা বোকা, সেটা নাম দেয়, পালা দেয় চাঁদা বাসার কি কথা। দেখলাম যে আর একটা সিসি ক্যামেরা দেখাইলো, সে মারধর করে আসলো, পরে সে মার খাইছে। রাস্তায় পাইছে তাদের হম। মারছে, বুঝছা? এই আর কি। একদম সাইজ মানে করে প্রতিশোধ, দিচ্ছে। এটা একটা প্রতিশোধ। কোনো চাঁদাবাজ না, না, এটা আসলে এলাকার ব্যবসা কেমন নিয়ে ক্ষোভ প্রতিশোধ। হইলে মানুষ এটা করে চিন্তা করেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু প্রচুর ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভ রাইট, রাইট। জমতে জমতে ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। হুম, হুম। এইখানে আমি যে মেটেরিয়াল প্রপার্টি গুলো রেডি করলাম, সেই ক্ষেত্রে আমি কলাম বানাইলাম C1, C2, C3, C4। এখন আমার উদ্দেশ্য কি, এগুলো কেন বানাইলাম? কারণ আমি ইটেপস কে এগুলো ইনপুট দিবি, এই মালগুলা ইনপুট দিলে ইটেপস আমাকে চেক করে দিবে এই কলামের সাইজগুলা নির্দিষ্ট লোডের জন্য, বিভিন্ন লোডের জন্য সে কতটুক একুরেট, কতটুক একুরেট। সো এই জন্য আমি কলামগুলা বানাইলাম। অনেকে আপনাদেরকে প্রশ্ন নমন করবে। হ্যাঁ, বলেন। নমন ভাই, জি। জি, প্রপার্টি মডিফাই নিয়ে কিছু কথা ছিল। কলামের ক্ষেত্রে আমরা টরশনটা অ্যালাউ করব কিনা? সুন্দর। এই বিশ্লেষণগুলো কিন্তু আমার রেফারেন্স ভিডিও ক্লাসগুলোতে আছে, তাই আমি আপনাদেরকে ওইগুলো দেখতে বলবো। তারপরে আপনি যেহেতু কথা তুলেছেন, সেহেতু আমি একটা দিয়ে বুঝিয়ে দিই। প্রপার্টি মডিফায়ার নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমার সাথে, কিন্তু কেউ আমাকে একটু শিখাই দিল না এই পর্যন্ত। একটু শিখাই দিলে তো আমি অন্তত শিখতাম। সেটা হচ্ছে প্রপার্টি মডিফায়ার যে অপশনটা, আপনি বিএনবিসি ন্যাশনাল বিল্ডিং কোড একটা কথা বলে, সেটা হচ্ছে, তিনি বলে রিসার্চের কথা, তিনি বলে রিসার্চে এটা আছে, বাস্তবে ওটা আছে, এটা নিয়ে আমি অস্বীকার করি না। এখানে একটা কলামের কথা বলা আছে, একটা কলাম নিয়ে কথা বলে সবগুলা কলামই শেষ হয়ে যায়। প্রপার্টি অ্যান্ড স্টিফনেস মডিফায়ার ফর অ্যানালাইসিস, কি কইছে এটা? প্রপার্টি প্রপার্টি, স্টেটনেস হ্যাঁ, ফর অ্যানালাইসিস। কইছে তুমি অ্যানালাইসিস অ্যানালাইজ। করার সময়, অ্যানালাইসিস করার জন্য, অ্যানালাইসিস করার জন্য এখানে তুমি কিছু চেঞ্জ করতে পারো। তবে ডিজাইন করার জন্য, কনস্ট্রাকশন করার জন্য, বাস্তবে কাজ করার জন্য কিছু বলছে যে ফর কনস্ট্রাকশন, ফর ডিজাইন, এটা বলছে অ্যানালাইসিসের জন্য। অ্যানালাইসিসের জন্য কি, একটা কলা আমরা কিন্তু এখানে অ্যানালাইসিস করতে বসছি, ক্যালকুলেশন করতে বসছি। এখন আমি অ্যানালাইসিস করতে যাই বইয়ের কথা শুনে, যেখানে একটা কলাম টোটাল বিল্ডিং এর লোড নেয়, যেখানে একটা কলামের এই যে স্ট্রেংথ 2500 PSI, 3000 PSI, এটা আমি কন্ট্রোলই করতে পারি না, মেনটেন করতে পারি না। ওয়াটার সিমেন্ট রেশিওতে আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাই। কাস্টিং রেশিও সঠিকভাবে মেনটেন করতে পারি না। যেখানে কলামের একটা
বড় কলামকে কাস্টিং করার পরে 2 দিন শাটারিং খোলা যায় না, সেই জায়গায় পরের দিনে যায় শাটারিং খুলে নতুন কলাম করা শুরু করে, সেই দেশে আপনি প্রপার্টি মডিফায়ার নিয়ে কি আর কথা বলবেন? কারণ এই প্রপার্টি মডিফায়ার হচ্ছে তার জন্য যাদের দেশে এই ক্যাপাসিটিটা 100% একুরেট আনা হয় বাস্তবে। বুঝতে পারছি? সকালবেলা হুম। ঢালাই করে বিকাল বেলা এরকম অবস্থা ওদের। তাহলে ঠিক আছে ভাই। তাহলে প্রপার আশা করি আমার সেতু ভাইয়ের কথা বুঝছেন? কারণ একজন আমারও কইব কি জানেননি, আমি প্রপার্টি মডিফায়ার মেনটেন করি না, আমি বিএনবিসি মানি না। আর বিএনবিসি মাইনে আমার লাভ হইব কি? 10 লাখ টাকা কাবিন দিছে, এই মাইয়া থাকে না, আর বাংলাদেশে বিএনবিসি চলে না। কথা ঠিক কিনা? ঠিক, সব জায়গায় বিল বেশি চলে না, প্র্যাকটিক্যাল কাজের সময় অনেক রুলস কিছু। রুলসের জায়গায়, আমি আমার জায়গায়। রুলস কার জায়গায়? রুলসের জায়গায়। রুলসের জায়গায়। এখন রুলস আমি মানবো না এটা তো আমি বলি নাই, কিন্তু রুলসের অ্যাপ্লিকেশন কতটুক হচ্ছে সেটা হচ্ছে বিষয়। এখন আসেন আমরা আমাদের কাজে চলে যাই, সেটা হচ্ছে 100 মেসেজ আই মানুষের। ঠিক আছে, এখন আমি টর্শনটা যদি কমাই দিই, আমার অসুবিধাটা কোন জায়গায় সেতু ভাই? এই টর্শনটা কমানো যাবে না, এই টর্শনটা তখন কমানো যাবে যখন আপনি আপনার কলামের 100% স্ট্রেংথ পাচ্ছেন। মানে 2500 তো আপনি অ্যাপ্লিকেশন দিছেনই, কিন্তু আপনার বাস্তবে আসছে 3500, তখন আপনি টর্শন 30% কমায় ফেলেন, 0.70। দ্যাটস মিনস আমার, কিন্তু বাস্তবে ঘটনাটা কি ঘটে, বাস্তবের সাথে একটু ফিলিংসটা আনেন। সেটা হচ্ছে বাস্তবে আপনার কলাম তো টোটাল বিল্ডিং এর লোড নিয়ে দাঁড়ায় থাকেই, কিন্তু স্ল্যাবেও লোড থাকে, বিমেও লোড থাকে, সবকিছুতে কিন্তু সমহারে লোড ডিস্ট্রিবিউট হয়ে কলামে যায়, এবার কলাম থেকে ফাউন্ডেশনে যায়। এই জন্য বিএনবিসি বলছে একুরেসি, মানে ইকোনমিক্যাল ডিজাইনের জন্য বলা হয়েছে যে তুমি টর্শনাল কনস্ট্যান্টকে 30% বাদ দিতে পারো। বিমের ক্ষেত্রে 35% বাদ দিতে পারো, ছাদের ক্ষেত্রেও সেম কথা বলছে। কিন্তু আমাদের ফর অ্যানালাইসিস স্টিফনেস মডিফিকেশন, প্রতি ফিটে প্রতি ইঞ্চিতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে লোড ডিস্ট্রিবিউশনকে বলে স্টিফনেস। স্টিফনেস আমি তখনই একুরেট পাবো যখন আমার লোড ডিস্ট্রিবিউশন তখনই 100% কনফার্ম হবে যখন আমার এই প্রপার্টির মেটেরিয়ালস এর স্ট্রেংথটাকে আমি সঠিকভাবে ধরে রাখতে পারবো। ইন ইন স্পট, ফর অ্যানালাইসিস না, ইন স্পট মানে কনস্ট্রাকশনে। তো এটাই আমি মেনটেন করতে পারি না, আমি আছি বিএনবিসি লয়ে। এর জন্য আমি অ্যানালাইসিসটাকে এমন ভাবে করব, ফর অ্যানালাইসিস আগেই কইছি। আমি তো আমার সফটওয়্যারের কথাই বলি, আমি তো আমার নিজের কোনো কথা বলি না, আমি তো আর কোনো শিক্ষাবিদ অধ্যক্ষ না, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর কি তার সাথে। টর্সনাল কনস্ট্যান্ট তখনই আপনি কমাবেন যখন আপনি নিয়ম নীতি রুলস কনস্ট্রাকশন সব 100% ওকে, এবং কি মেটেরিয়ালসের যে স্ট্রেংথ আপনি ধরছেন ওইটাও 100% মেনটেন হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ইকোনমিক করার জন্য আপনি টর্সনাল কনস্ট্যান্টকে কি করবেন, কমাই দিতে পারবেন। কারণ বাস্তবে কিন্তু লোড এটার মতোই ইয়ে হয়, ডিস্ট্রিবিউট হয়। যেমন ছাদের উপরে কি লোড থাকে না? থাকে। আমরা তো সর্বপ্রথম ছাদে লোড দিই, লোড থেকে বিমে যায়, বিম থেকে কলামে যায়, কিন্তু কনস্ট্রাকশন তো আমি ওইভাবে করতে পারতেছি না। পারতেছি আমি যদি এবার ওই যে প্রথম দিনে এক ভাই বললো যে বাস্তবে ডিজাইন করার সময় 3000 ধরছি, বাস্তবে যায় পাই 1500, তাহলে আমার ডিজাইনটাকে করতে হবে বুদ্ধি খাটাই। তাহলে আমরা এখানে কোনো প্রকার হাত দিব না, কিন্তু আমি বিম করার সময় কিন্তু সেম কনস্ট্যান্ট ভ্যালু রাখবো। আবার স্ল্যাব করার সময় আমি আবার মডিফায়ারে যে একটা পরিবর্তন করব, যে আমি বিম আর কলামটাকে এমন স্টাইলে ডিজাইন করব যাতে স্ল্যাবের সকল রোড কলাম আর বিমে চলে যায়, ফর অ্যানালাইসিস। তাহলে আমার বিম আর কলামটা একটু আবার ডিজাইন হয়ে আসবে, বাস্তবে কনস্ট্রাকশন খারাপ হইলেও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সেফ থাকবে। আশা করি বুঝতে পারছি। ভাই, সেম ভাবে একদিন আপনি বুট মিটিং নামক একটা অ্যাপস আছে, এটা ব্যবহার করে দেখেন ভাই, অনলাইন ক্লাসের জন্য।
এর পরিবর্তে, জুমের পরিবর্তে বুব বুব, ভি ডাবল ও ভি। আচ্ছা, আমি গ্রেড বিম ধরলাম এত, আর গ্রেড বিমের স্ট্রেংথটা ধরলাম ব্রেক। এখানে কিন্তু মডিফায়ার আছে, এই যে প্রপার্টি মডিফায়ার। কারণ বিএনবিসি কিন্তু, বিএনবিসি তে কিন্তু বলা আছে তুমি টর্শনাল কনস্ট্যান্টটা 30% বাদ দিও, কিন্তু আমি বাদ দিইনি, আমি 100% ধরবো। কারণ আমি বিমটাকে ওইভাবে ডিজাইন করবো যে 100% লোড নিয়ে দাঁড়ায় থাকে। আশা করি বুঝতে পারছি। প্রায় ক্লাস শেষ হয়ে গেলে একটু নিজেরা নিজেরা একটা কথাবার্তা করবো, ঠিক আছে? সবার মতামত আমি জানবো। সো জুমেই বসবো, আমাদের আলোচনাটা রেকর্ডিং করব। তারপর সেম ভাবে আমি স্ল্যাবে চলে যাব। স্ল্যাব সেকশন, স্ল্যাব সেকশনের নিয়ে কিছু ক্লাস আছে, আমি আজকে আমাদের গ্রুপে স্ল্যাবের ভিডিও শেয়ার করব। এক্সেল শিটগুলো আগে আপনাদেরকে দিয়েছি। আমি আপাতত 5 ইঞ্চি ধরে রাখি, কিন্তু স্ল্যাবের থিকনেসটা কিভাবে আবিষ্কার করে ওই রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে দিব। রেডি করা আছে, এক্সেল শিটও রেডি করা আছে। ওই এক্সেলে বসে স্ল্যাব ডিজাইন করবেন।